সময় পর্যন্ত এটা শোনা যেত যে আমরা গালওয়ান সংঘর্ষ দেখেছি যেখানে ভারতের সঙ্গে চীনের একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এখন দেখো জয়শঙ্কর তিনি চীনে গেলেন, মানস সরোবর যাত্রা নিয়ে একটা পজিটিভ এক্সচেঞ্জ হলো দুজনের মধ্যে যে ঠিক আছে চলো এভরিথিং উইল বি সর্টেড আউট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি ভারত আর চীন এই আজকালকার সিচুয়েশনশিপে চলে এসছে? হ্যাঁ, এটাই তো নতুন সিচুয়েশনশিপ। মানে সিচুয়েশনশিপ বললে আবার এটা মানে অনেক অ্যাডাল্ট ডেসক্রিপশন দিতে হবে, তো সেটা লেটস গো ইনটু এ ভেরি ফানি থিং। মানে একটা খুব জিনিস যেটার সাথে সবাই রিলেট করতে পারে নিজেদের। ধরো আমাদের পুজো আছে, আমাদের এখানে প্রচুর হয়, প্রচুর ক্লাব আছে আমাদের এখানে। আচ্ছা, এবার ক্লাব আছে, তো আমাদের এখানে একটা অদ্ভুত প্রক্রিয়া চলে। প্রক্রিয়াটা এরকম, ধরো বিভিন্ন ক্লাব দেখবে সরস্বতী পুজো করে, ছোটো ছোটো করে সরস্বতী পুজো করে। সেখানে যত রাজনৈতিক নেতা নেতৃত্ব আছে, গুন্ডা বদমাশ আছে, তারা খুব একটা ইন্টারেস্ট নেয় না। আর ইন্টারেস্ট নিলে সেটাকে দখল করে নেওয়ার চেষ্টা করে, যে এই কালকে থেকে তুই সরস্বতী পুজো করবি না, পরশু থেকে তোর সরস্বতী পুজো আমি প্রেসিডেন্ট, এই ধরনের একটা দখলদারি চলে। এইবার যদি সব এই ক্লাবের মাথারা কোথাও গিয়ে মনে করে যে ভাই আমরা পুজো করি আমাদের খরচায়, তুমি এসে দখলদারি করছো, দাদাগিরি করছো, তখন এই ডিসকাশনটা হতে 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 একটা কোথাও গিয়ে যদি সবাই মিলে এটা ডিসাইড করে যে আমরা সবাই মিলে একটা মিলিত চাঁদা তুলবো, সেটাই সবার মধ্যে ভাগ করব, এবং সেই ভাগটা শুধু করব তাই নয়, আমরা সেই ভাগ করা চাঁদা দিয়ে যেমন সরস্বতী পুজো করব, আবার আগামী দিনে মিলিত সেভিংস দিয়ে আমরা একটা বড় দুর্গা পুজোও করবো। তখন কিন্তু দাদাদের কাছে রেলেভেন্সের প্রশ্ন এসে যাবে যে আমি ভাই তাহলে তো আর চমকে কিছু করতে পারবো না, কারণ আমি চমকে গিয়ে করবোটা কি? আমি চমকাতে গেলে তাদের নিজের এখন স্টেবিলিটি চলে এসছে। সুতরাং এটা এমন একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে, যেই প্রক্রিয়ায় রাশিয়া, ইন্ডিয়া, চায়না ইন্ডিভিজুয়ালিও বাঁচার মতো জায়গায় থাকবে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যাজ এ হোলও বাঁচার মতো জায়গায় থাকবে। দ্বিতীয় জিনিসটা বোঝো, খুব জরুরি, বারংবার দুটো জিনিসের উপরে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে এনার্জি হাব, একটা হচ্ছে রিজার্ভস। হোয়াট ইজ এনার্জি হাব? এনার্জি হাব মানে হচ্ছে শুধুমাত্র যতটা প্রতিটা রাষ্ট্রের একটা পর্যাপ্ত পরিমাণের এনার্জি রিকোয়ারমেন্ট আছে, যদি আমার সেই রিকোয়ারমেন্টটা অতিক্রম করে একটা বাজেট অফ এনার্জি থাকে, যেটাকে আমরা স্টোর করে রাখি আমাদের দুর্দিনের জন্য, আগামী দিনের জন্য, বিভিন্ন কারণে, সায়েন্টিফিক রিসার্চের জন্য, বিভিন্ন কারণ হতে পারে তার। এই এনার্জি হাবগুলো যদি প্রতিটা দেশে স্ট্রং এনাফ হয় এবং কিউমুলেটিভভাবে এই গোটা এনার্জি হাবটা একসাথেও কাজ করতে পারে, তাহলে অবভিয়াসলি যে আমার এগেনস্টে সে তো ভয় পাবে, স্বাভাবিকভাবে ভয় পাবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইকোনমি, ট্রানজ্যাকশনাল ইকোনমি নানান রকমের হয়। কীরকম হয়? ছোট 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 ট্রানজ্যাকশন হলো, আবার এরকমও তো হয় অ্যাকিউমুলেটিভ ট্রানজ্যাকশন, একটা বড় আকারের ট্রানজ্যাকশন। এই বড় আকারের ট্রানজ্যাকশনটাতেও আমি পার্টিসিপেট করছি, ছোট ছোট ট্রানজ্যাকশনে আমি পার্টিসিপেট করছি, কিন্তু ট্রানজ্যাকশন মানে একটা ভ্যালু আছে, কারেন্সি আছে। সেই কারেন্সিটা কি হবে? সেটা আমার নিজস্ব কারেন্সি হবে, সেটা আমার নিজের দেশের কারেন্সিকে আমি প্রায়োরিটাইজ করব। তাহলে কি হবে? যারা এতদিন ধরে ঠুক 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 করে যে দানা খেত, যারা এতদিন ধরে সব জিনিসে হাত গলিয়ে বসে থাকতো, তারা আজকের ডেটে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে যে আমার তো আর উপরি পাওয়াটা হবে না। সেই জন্যই আমি প্রথমেই সেই দিবারের ডায়লগ দিয়ে শুরু করলাম যে আজ ফিরে কুলি হাফতা নেই দেখা। তো এই হাফতা দেওয়া যখনই বন্ধ হবে, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, বা তুমি যেটা বলছো যে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, অফ কোর্স রাইট, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বড় প্ল্যানিংটা ঠিক কি রয়েছে? কারণ অক্টোবরে কিছু একটা হতে চলেছে, কি সেই প্ল্যানিং? দেখো, মেইনলি তিনটে রিকোয়ারমেন্ট আছে। যে কোনো ওয়ার্ল্ড যত কিছু দেখছো, যত কনফ্লিক্ট দেখছো, যত আড়ম্বর দেখছো, এই আড়ম্বরের পিছনে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া হচ্ছে ইকোনমিক কন্ট্রোল। ঠিক আছে? সেটা অয়েলের মাধ্যমে হতে পারে, সেটা টেরিটরির মাধ্যমে হতে পারে, সেটা রিসোর্সের মাধ্যমে হতে পারে, সেটা এনার্জির মাধ্যমে হতে পারে, সেটা মেটালের মাধ্যমে হতে পারে, সেটা ক্যান বি এনিথিং বাট ইকোনমি। পয়েন্ট আছে ইকোনমিটার জন্যেই কিন্তু সব দেশের সাথে লড়ছে, কে কত কীভাবে বেশি বেশি করে কামিয়ে নিতে পারে। এইবার এইখানটায় দাঁড়িয়ে ভারতবর্ষ, রাশিয়া আর চায়নার কাছে কি আছে? এদের তিনজনের মধ্যে দেখো, ভারতবর্ষ এবং চায়নার জনসংখ্যা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না, পৃথিবীর সব টপ দুটো জনসংখ্যা। রাশিয়াও বিরাট জনসংখ্যা, ম্যানুফ্যাকচারিং সার্কিট চায়নার থেকে বড় ম্যানুফ্যাকচারিং সার্কিট গোটা পৃথিবীতে নেই। অ্যাবজর্পশন সার্কিট বা যেটাকে বলতে পারো তুমি এন্ড ইউজার সার্কিট বা বলতে পারো অ্যাবজর্পশন মার্কেট, সেই গোটা মার্কেটটা ভারতবর্ষের থেকে বড় কিছু না। থার্ড হচ্ছে রাশিয়া, তুমি অয়েলের কথা বলো, এনার্জির কথা বলো, রাশিয়া ইজ এ হিউজ সাপ্লায়ার।
এবার পয়েন্টটা হচ্ছে আর্মি, যদি আর্মির থেকে যাও, 3 জনের যা আর্মি আছে চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সেই আর্মি গোটা ইউরোপ জুড়ে পাওয়া যাবে না। জুড়ে আমি বলেছি, আলাদা করেও বলিনি, জুড়ে পাওয়া যাবে না। যদি আমেরিকা বলো, আমেরিকা তো মানে ভাবতেই পারবে না যে এই 3 জন যদি এক জায়গায় চলে আসে। সুতরাং কোথাও গিয়ে আমেরিকা ভেবেছিল এই 3 জনের মধ্যে একটা কনফ্লিক্ট সিনারিও ক্রিয়েট করতে পারলে তাহলে তার ব্যবসায় কাজ দেবে। পয়েন্টটা হচ্ছে যখন এটা হচ্ছে আমেরিকার। আচ্ছা, এখানে যখন তুমি ব্যবসার প্রসঙ্গটা আনলে তখন কোথাও কি যে ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত ট্যারিফের যে ঘোষণাটা করেছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘোষণার পরেই তো আরো দেখা গেল যে চীন এবং ভারত তারা একে অপরের কাছে এলো। শুধু তাই না, ইউরোপও দেখো কেন ড্রব্যাক, একদম সেই বিশ্বাসযোগ্যতাটাই তো ট্রাম্পের উপর থেকে এখন হারিয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে তোমার যে গোটা যে মানসিকতাটা, এটা দাঁড়িয়ে যাচ্ছে যে ভাই এই লোকটা তো আমাদেরকে কুপিয়ে কামাচ্ছে, আমরা কি পাচ্ছি? আমরা তো বারংবার আমাদের জন্মটাই হচ্ছে ওর পেট ভরাবার জন্য। আরে ভাই সেটা তো নয় জিনিসটা। আমরা তো আমাদের ইন্ডিভিজুয়ালিটিও দেখবো, আমরা তো আমাদের সেলফ গ্রোথটাও দেখবো। সেখানে সেরকম কিচ্ছু হচ্ছে না। টপ টু বটম কি ঘটনা ঘটছে? টপ টু বটম ট্রাম্প এসে বলে দিচ্ছে 500% দাও, 300% দাও, 400% দাও, আর সেইগুলোকে আমাকে জোগান করে 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 দিয়ে যেতে হচ্ছে। আর সেইগুলো জোগান করে দেওয়ার পরে ট্রাম্প এবং আমেরিকার ইকোনমি ফুলে ফেঁপে উঠছে, আর আমার তোমার কি হচ্ছে? জুটছে সেই খিচুড়ি। সুতরাং পয়েন্টটা হচ্ছে খুব ক্লিয়ার, আমাদের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডটাকে আজকে এতটাই পাওয়ারফুল করতে হবে। সেই কথাটার জন্য এই গোটা জিনিসগুলোর কোথা থেকে উত্থাপন হয়েছে? ব্রিক্স থেকে। এই গোটা জিনিসগুলোর উত্থাপন হওয়ার দ্বিতীয় কারণটা কি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ নিয়েছে ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি। সেটা হলো চাইনিজ ফরেন অ্যাফেয়ার্সের সাথে, চাইনিজ ফরেন মিনিস্ট্রির সাথে, চাইনিজ প্রেসিডেন্টের সাথে, তাদের সাথে ডাইরেক্ট বসেছে, ফেস টু ফেস বসেছে। চাইনিজ অথরিটির সাথে যখন ফেস টু ফেস বসা শুরু হয়েছে, অনেক কথা না ফোন SMS এ হয় না, সামনাসামনি কথা বললে, চোখে চোখ মিলিয়ে কথা বললে অনেক রকমের পাথর ভেঙে যায়, অনেক নতুন নতুন ইকুয়েশন স্টার্ট হয়। জয়শঙ্করের যে চায়না সফরটা ছিল, সেটা কি তাহলে কোথাও এই অক্টোবরের বড় প্ল্যানটাকে মাথায় রেখে? ট্রিমেন্ডাস। এই অক্টোবরটা কেন? এই অক্টোবরের দু একটা আমি ইঙ্গিতপূর্ণ কথা বলছি। আমি একটা জিনিস জানবে, অক্টোবরে আমাদের এই এশিয়ান এই অঞ্চলটায় সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা না ভীষণভাবে ক্লাইমেটিক চেঞ্জ ঘটে। এবার এই ক্লাইমেটিক চেঞ্জটা কীরকম? কিছু জায়গায় শুখা আসতে পারে, কিছু জায়গায় বৃষ্টি আসতে পারে, এবং বৃষ্টি মানে প্রবল বৃষ্টি। ঠিক আছে, আমাদের এত নদী আছে, এই নদীগুলোর পারপাসফুল এনার্জি কনজারভেশনস আছে, এই নদীগুলোর পারপাসফুল ইউটিলাইজেশনস আছে, বোথ ইন গভর্নমেন্ট ক্রিয়েশন অ্যান্ড গভর্নমেন্ট ফল, দুটো জিনিসই। দ্বিতীয় জিনিস, আরেকটা জিনিস মাথায় রাখবে, এই কথাটা আমি যা আশা করি তোমরা সবাই জানো, তবুও আমি শেয়ার করছি, যে প্রবাবলি আগস্ট মাসে আমাদের প্রধানমন্ত্রী চায়নায় যাচ্ছে।